দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। দৈনিক সংবাদে প্রকাশিত বিশেষ খবরটি হল, দেশে নির্বাচনী খরচ বৃদ্ধি, গণতন্ত্রে অশনি সংকেত। অষ্টাদশ লোকসভা গঠনের জন্য দেশে যে নির্বাচন হচ্ছে তা শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনগুলির অন্যতম বলে মনে করা হচ্ছে। সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিপোর্ট 2024-এর লোকসভা নির্বাচনের সম্ভাবনা ব্যয়ের একটি অনুমিত হিসাব প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, এবার লোকসভা ভোটে 1.20 লক্ষ কোটি থেকে 1.35 লক্ষ কোটি টাকা ব্যয় হতে পারে, যা 2019 সালের লোকসভা ভোটের খরচের পরিমাণের তুলনায় প্রায় দ্বিগুণ। 2024-এর লোকসভা ভোটে সবচেয়ে বেশি ব্যয়বহুল কোনো শব্দবন্ধ কিংবা স্লোগান যদি লোকের মুখে মুখে প্রচার হয়ে থাকে, তাহলে সেটা হলো ভোটের আগেই নির্বাচনের রেজাল্ট কি হতে পারে তা ঠিক করে দেওয়া। অর্থাৎ ইসবার 400 পার স্লোগান হলো মোদির এমন একটি গ্যারেন্টি, যেখানে বিজেপি দল এবং তাদের জোটের গত নির্বাচনে জয়ী আসন সংখ্যা এবারের স্থির করে দেওয়া লক্ষ্যমাত্রা থেকে 100 কম। স্বাভাবিক কারণে 100 আসনে পিছিয়ে থেকে এবারে 400-এর দৌড় শুরু করা এনডিএ বকলমে ভাজপা ভোটে 2019-এর খরচের তুলনায় দ্বিগুণ অর্থশক্তি খরচের জন্য ঝাঁপাবে, এমনটাই মনে করছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকদের অনুমান, 2019-এর ভোটে কংগ্রেসের তুলনায় প্রায় 3 গুণ বেশি অর্থ খরচ করেছিল ভাজপা। এইবার এই দুই দলের খরচের ব্যবধান বাড়বে, কারণ ক্ষমতাসীন দলের আর্থিক সঙ্গতির অভাব নেই। পক্ষান্তরে প্রতিপক্ষ শক্তি আর্থিক অবরোধ সমস্যার জেরবার। তার মধ্যে এবার আরও নতুন করে 100 বেশি আসনের লক্ষ্যমাত্রা ভাজপার জন্য আর্থিক ভাণ্ডারের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা সম্ভব হবে না। সিএমএসের আর্থিক সমীক্ষা একটা বিষয়ে ইঙ্গিত করছে, নির্বাচনে দুই প্রতিপক্ষের মধ্যে লড়াই যখন কঠিন হয়, তখন ভোটের ব্যয়ের পরিমাণও বেড়ে যায়। রাজনৈতিক সমীক্ষা বলছে, 2019 সালে লোকসভা ভোটে সব রাজনৈতিক দল মিলে যে পরিমাণ অর্থ ভোটের খরচ করেছে, তার মধ্যে 45 থেকে 55% অর্থ একাই খরচ করেছে বিজেপি। এই পরিসংখ্যান যদি সঠিক হয়, তবে একই অনুপাতে এইবারের ভোটেও বিজেপি অর্থ ব্যয় করবে, যা 5 বছর আগে সবগুলি বিরোধী দল মিলে একত্রে খরচ করেছিল। এই অর্থ খরচের হিসাবের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরের সাফল্যের খতিয়ান সংক্রান্ত বিজ্ঞাপন বাবদ টাকার হিসাব ধরা নেই। এই ধরনের ব্যয় সরকার তথা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অংশ। দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনের খরচের সমীক্ষায় সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এর চমকপ্রদ তথ্য পরিবেশন করেছে। দেখা গিয়েছে, কংগ্রেস বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলিতে তাদের জয়ের সম্ভাবনা নিরিখেই ভোটে অর্থ খরচ করেছে। 2009 সালে বিজেপির তুলনায় কংগ্রেসের নির্বাচনী খরচের পরিমাণ ছিল বেশি, কিন্তু পরবর্তী দুটি লোকসভা নির্বাচনে যথাক্রমে 2014 এবং 2019 সালে কংগ্রেস দেশের আর্থিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতিজনিত কারণে 2009-এর তুলনায় দলের নির্বাচনের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। আর এই সময় বিজেপি 2014 আর 2019 সালে দলের নির্বাচনী তহবিলের অর্থ সংগ্রহ ও খরচের পরিমাণ বিরোধীদের তুলনায় 4 গুণ বাড়িয়ে দিয়েছে। এই অর্থ খরচের এক অংশ যদি পেশাদার, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং টেকনোলজির মিডিয়া স্পেশালিস্টদের জন্য প্রচার বাবদ খরচ করা হয়ে থাকে, তবে বাকি অংশ সোশ্যাল মিডিয়া ও চিরাচরিত প্রচার মাধ্যমের জন্য ব্যয় করা হয়েছে। এর অর্থ হয়তো এই নয় যে বিজেপি আর্থিক শক্তির উপর ভিত্তি করে এবং নির্বাচনী খরচের পরিমাণ বৃদ্ধি করে দেশে ক্ষমতা করায়ত্ত করেছে, কিন্তু দেশে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব ও রাজনৈতিক সাফল্যের অন্যতম ভূমিকা হিসেবে এই কৌশল যে বড় ভূমিকা পালনে সাহায্য করেছে তা নির্দ্বিধায় বলা যায়। মুম্বাইয়ে দীর্ঘ বছর ধরে এথনোগ্রাফিক ফিল্ড ওয়ার্ক বা নেতৃত্ব সংস্কৃতি ভিত্তিক গবেষণা থেকে একটি চমকপ্রদ তথ্য সম্প্রতি জানা গিয়েছে। তাতে দেখা গিয়েছে, ভোটের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা গিভ অ্যান্ড চেক পলিসি ইদানিং আরও চেপে বসেছে, যা এতটাই পরিব্যাপ্ত যে রাজনৈতিক দলগুলো ভোটদাতাদের নিজেদের পক্ষে আকৃষ্ট করতে উপহার, নগদ অর্থ
এর প্রচলন ভোটে বাড়ছে, যে কারণে রাজনৈতিক দলগুলো একদিকে যেমন বিত্তশালী প্রার্থীদের দিকে ঝুঁকছে, তেমনি ভোটে রাজনৈতিক দলগুলো নিজেদের তহবিল খরচ না করে প্রার্থীদের বিপুল সম্পদের উপর ভর করে নির্বাচনী খরচ নির্বাহ করার পন্থা বেশি করে অবলম্বন করছে। এর প্রায়োগিক দিক এই নয় যে বিত্তবান প্রার্থীরাই বেশি করে ভোটে জয়ী হন, কিন্তু নির্বাচনী তহবিল সংগ্রহ সংক্রান্ত এক সমীক্ষায় দেখা গিয়েছে নির্বাচনে জয়ের পেছনে প্রার্থীর নিজস্ব সম্পদের ব্যবহার ভোটে প্রভাব ফেলছে। 2004 থেকে 2014 পর্যন্ত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রায় 20,000 প্রার্থীর উপরে এক সমীক্ষা রিপোর্ট বলছে প্রার্থীর ব্যক্তিগত আর্থিক শক্তি ও সচ্ছলতা ভোটে জয়ের ক্ষেত্রে নেপথ্যেও বড় ভূমিকা নিচ্ছে। দেশে ভোটের রাজনীতিতে এই ব্যয়পটু অর্থ ব্যয় ভোটের ব্যয় বাহুল্যকে যেমন বাড়াচ্ছে, তেমনি দেশের অর্জিত সম্পদের উপরও তা ক্ষতিকারক প্রভাব ডেকে আনছে। এখানেই হলো মূল প্রশ্ন সাধারণ মানুষের। দেশে প্রতিটি নির্বাচনে ক্রমবর্ধমান গতিতে যেভাবে নির্বাচনী খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াচ্ছে না তো? প্রধানমন্ত্রী পদে অমিত শাহকেই বসাবেন মোদী, কেজরির দাবি। বিশেষ প্রতিনিধি। সরকারে আবার ক্ষমতাসীন হলেও নরেন্দ্র মোদী মাত্র কয়েক মাসের প্রধানমন্ত্রী, তারপরেই তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী পদে বসাবেন, এটাই পরিকল্পনা। কারণ স্বাভাবিক, 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর বয়স 75 হতে চলেছে। বিগত 10 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক প্রবীণ নেতা নেত্রীকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়েছেন, কারণ তাদের বয়স হয়েছে 75 বছরের বেশি। অর্থাৎ দলে প্রধানত যুবশক্তির সংখ্যা বৃদ্ধি করতেই মোদীর এই পরিকল্পনা। 75 বছর হয়ে গেলে আর কোনো বিজেপি নেতা প্রত্যক্ষ রাজনীতিতে থাকবেন না। সেই সূত্র ধরে যদি বিজেপি ক্ষমতায় আসেও, নিশ্চয়ই মোদীজি এই বছরের 17 সেপ্টেম্বর তারিখের পর আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না। তার পরিকল্পনা হলো অমিত শাহকে প্রধানমন্ত্রী পদে বসানো। এবার কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের জন্যই ভোট চাইছেন, অতএব বুঝে শুনে ভোট দেবেন। শনিবার এই মর্মে বিস্ফোরক বিতর্ক উস্কে দিয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে প্রচার শুরু করে দিয়েছেন। রাষ্ট্রীয়করণে প্রকাশিত বিশেষ খবরটি হলো প্রদ্যুৎ বিপ্লব জুটির কৌশলী চালে কুপকাতে কিছু হেভিওয়েট নেতা। এবার লোকসভা নির্বাচন রাজ্য বিজেপির একাধিক হেভিওয়েট নেতার জন্য দুঃসময় ডেকে এনেছে। জীবনের একটা মূল সময়ে বিজেপির সংগঠন মজবুত করতে গিয়ে একাগ্রতার সাথে কাজ করে আজ রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তার মধ্যে প্রথমেই যে নামটি উঠে এসেছে তিনি রেবতী কুমার ত্রিপুরা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ। একটা সময়ে বিজেপি জনজাতি মোর্চার গুরুদায়িত্ব পালন করেছেন। দল এবার শ্রী ত্রিপুরাকে টিকিট দেয়নি। ত্রিপুরামতাকে ম্যানেজ করতে গিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে দল। এই আসনে টিকিট দেওয়া হয়েছে ত্রিপুরামতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বড় বোন কৃতি সিং দেববর্মনকে। তিনি পদ্মচিহ্নে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী। স্বাভাবিকভাবেই মিষ্টভাষী এবং স্বচ্ছ মনোভাবাপন্ন রেবতী ত্রিপুরার কোথায় রাজনৈতিক পুনর্বাসন হবে তা ভাবিকালি বলতে পারে। অথচ 2018 সালের পর থেকে ত্রিপুরামতার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন রেবতী ত্রিপুরা। রাজ্য বিজেপির অনেক হেভিওয়েট নেতা বুবাগ্রার সাথে দহরম মহরম রাখলেও সাংসদ রেবতী ত্রিপুরা কিন্তু প্রকাশ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করে গিয়েছেন, যা রাজ্য রাজনীতিতে রাজপুত্র বনাম জুমিয়া পুত্রের লড়াই হিসেবে আলোচিত হয়েছে। দল করতে গিয়ে বিজেপি ক্ষমতায় থাকাকালেই গন্ডাছড়ায় সাংসদ রেবতী ত্রিপুরার পৈতৃক বাড়ি আক্রান্ত হয়েছে। সাংসদ হওয়ার পরেও একটা দীর্ঘ সময়ে রেবতী ত্রিপুরার জন্য সরকারি কোয়ার্টার বরাদ্দ ছিল না। ভাড়া বাড়িতে কাটিয়েছেন দীর্ঘদিন। এত সব কিছুর পরেও তিনি আগামী 4 জুনের পর প্রাক্তন সাংসদ পরিচয় নিয়ে কাটাবেন। আরও বেহাল অবস্থা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। বামফ্রন্ট জামানা থেকে তিনি বিজেপির সক্রিয় কর্মী। আজকে যারা রাজ্য মন্ত্রিসভার সদস্য তাদের অনেকেই তখন কংগ্রেসের নেতা ছিলেন। প্রতিমা ভৌমিক তখনও বিজেপির পতাকা হাতে নিয়ে গ্রাম ত্রিপুরায় জীবন বাজি রেখে সংগঠন গড়ে তুলতে ব্যস্ত ছিলেন। তার জন্য বহু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে প্রতিমা ভৌমিককে। সাবরুম থেকে শুরু করে সিপাহীজলা, ধলাই, এমনকি উত্তর জেলাতেও তিনি সংগঠন গড়ে তুলেছেন। কিন্তু দল এবার প্রতিমা ভৌমিককেও টিকিট দেয়নি।
কিন্তু কী অভিযোগে প্রতিমা ভৌমিক এবার বাদ পড়েছেন তা কিন্তু আজও রাজ্য বিজেপির নেতাকর্মীদের অজানা।